এবং আমি মনে করি আমরা পশ্চিমবাংলাতে বিশেষ করে বিগত কয়েক বছরের যে আন্দোলন সংগ্রাম ক্ষোভ বিক্ষোভ, বিশেষ করে কৃষক গ্রামের মানুষ, আমি তাদের সঙ্গেও মেলামেশা করে যেটুকু অভিজ্ঞতা আমার হয়েছে এবং এই আন্দোলন থেকেও যে শিক্ষাটা আমরা পেয়েছি, তাতে আমাদের এটা পরিষ্কার হয়েছে যে এই একটা দিক যেটা আমাদের গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। এবং আমরা রাজ্য সরকার ঠিক করেছি যে এটাই নিয়ে আমরা সকলের সঙ্গে আলোচনা করছি এবং আমরা এমনভাবে একটা পরিকল্পনা আমরা গ্রহণ করতে চলেছি এবং নীতি আমরা নেব যেটা ভবিষ্যতে আরো আলোচনা করে সকলের সঙ্গে কথা বলে আমরা ঠিক করব, যাতে এই বিষয়গুলিকে আমরা অন্তর্ভুক্ত করে যাতে এই শঙ্কাকে আমরা দূর করতে পারি। আমি তো এর আগেও আপনাকে বললাম যে আমাদের রাজ্যের যে প্রকল্পগুলি চলছে সেই চালু প্রকল্পগুলির কিন্তু ঠিকই চলছে, সেক্ষেত্রে তো খুব একটা অসুবিধা হচ্ছে না। যার উদাহরণ আমি অনেকগুলি এর আগে রাজনৈতিক তৃণমূল কংগ্রেস তো পলিটিক্যালি গেইন করছে সেই জায়গা থেকে, সেটা তো আমরা এই মুহূর্তে এই সিদ্ধান্তে আসি কি করে যে তৃণমূল কংগ্রেস এর থেকে গেইন করছে। প্রথমত এটা তো শুধু রাজনৈতিক প্রশ্ন নয়, অর্থনৈতিক বিকাশের প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় সাময়িকভাবে মানুষ কিছুটা ভুল বুঝতেও পারে, কিন্তু সেটাই স্থায়ী কখনোই হয় না। মানুষ, আমি আপনাকে আগেও বললাম যে মানুষ তার অভিজ্ঞতা থেকেই শিখবেন জানবেন। এবং এটা খুবই দুর্ভাগ্য আমাদের যে এই ধরনের একটি ক্ষেত্রে উন্নয়নের সব ক্ষেত্রেই, শুধু যে আপনার শিল্পর ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বাধা দিচ্ছে তাই তো নয়। আমরা চিরটাকালই জানতাম যে রাস্তা উন্নতি করতে হয়, রাস্তার দাবিতে আন্দোলন হয়েছে, বিদ্যুতের দাবিতে আন্দোলন হয়েছে, বিদ্যুৎ নিয়ে যাওয়ার জন্য আন্দোলন হয়েছে। এখন আন্দোলনটা বিপরীত হচ্ছে যে রাস্তা করার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, বিদ্যুৎ নিয়ে যাওয়ার বিরুদ্ধে আন্দোলন, খুঁটি পোতার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, বিদ্যুৎ কারখানা করার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। সুতরাং এটা এক ধরনের নেতিবাচক রাজনীতি। এই নেতিবাচক রাজনীতি কোনোদিনই বেশি দিন টিকতে পারে না এবং এটা টিকবেও না। এই নিয়ে যারা এই রাজনীতি করছেন একসময় তাদেরকেই এই রাজনীতি থেকে সরে আসতে হবে যদি তারা সত্যি রাজনীতির মধ্যে থাকতে চান এবং রাজ্যের দেশের মানুষের উন্নয়নের কথা যদি তারা বিবেচনা করতে চান। সুতরাং এই বিষয় নিয়ে আমার মনে কোনো দ্বিধা নেই এবং আমি বিশ্বাস করি পশ্চিমবাংলার মানুষ সে সম্পর্কে তাদের সুস্পষ্ট মতামত তারা জানাবেন। কিন্তু উনি যে যার থেকে আপনার এইরকম মনে হলো যে হতাশা, দুর্গাপুরেই যদি আমরা দেখি, দুর্গাপুরেই এই সময়কালের মধ্যে নতুন যে শিল্প গড়ে উঠেছে এবং নতুন যে পরিকাঠামো তৈরি হয়েছে, তাতে তো হতাশার কোনো জায়গা নেই। সেখানে তো আমাদের অনেকেই হচ্ছে যে আশান্বিত হয়েছেন যে দুর্গাপুরে ধীরে ধীরে ওই এলাকাটা, এবং আমাদের লক্ষ্য আছে শুধু দুর্গাপুর আসানসোল নয়, তাকে আরো বিস্তৃত করা, এবং সেই কারণেই এত বড় পরিকাঠামো নির্মাণের একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি, যেখানে এয়ারপোর্ট, তাকে ঘিরে একটা আধুনিক নগরী, আইটি, এই সব মিলিয়ে একটা প্রকল্প আমরা পরিকল্পনা নিয়েছি এই জিনিসটাকে সামনে রেখেই। সুতরাং আমার নিজের ধারণা এই সামগ্রিকভাবে দেশের বিশ্বের অর্থনৈতিক টালমাটালের পটভূমিতে দাঁড়িয়ে কিছুটা পরিমাণে দ্বিধাদ্বন্দ্ব, কিছুটা পরিমাণে গতির শ্লথতা হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে আমাদের যে গতি, সে গতিটা আছে। আমি একটা উদাহরণ এই প্রসঙ্গে আপনাকে দিই। এই যে হতাশা বা এইসব কথা বললেন, দেখুন 2008 সালে কেন্দ্রীয় সরকারের কাছে যে বিনিয়োগ করার ইচ্ছা প্রকাশ করে যতগুলি আবেদনপত্র জমা পড়েছে, একে ইংরেজিতে বলা হয় IEM, তাতে সর্বাপেক্ষা বেশি পরিমাণ বিনিয়োগের যে আবেদন, সেটা কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে। আমি আগেও 95,000 কোটি টাকার বিনিয়োগের আবেদনপত্র পশ্চিমবাংলাতে বিনিয়োগ করবে বলে কেন্দ্রীয় সরকারের কাছে দিয়েছে, যেটাকে আমরা IEM বলি। এর মানে এই নয় যে এটা পুরোটাই বিনিয়োগ হয়ে যাবে, এর মধ্যে কিছুটা বিনিয়োগ হবে, কিছুটা হয়তো নাও হতে পারে। কিন্তু এই যে তথ্যটা, এটা প্রমাণ করে কথাই যে এত ঘটনার পরেও পশ্চিমবঙ্গ সম্পর্কে বিনিয়োগকারীদের আকর্ষণ, আগ্রহ, এটা কিন্তু সেইভাবে কমেনি যেটা সাধারণভাবে একটা প্রচারের চেষ্টা হচ্ছে।
স্বাভাবিকভাবে আমাদের কিছুটা আমাদের বাইরে বিদেশে আমাদের কিছুটা অপপ্রচার, কিছুটা মানুষের মধ্যে একটা অবিশ্বাস তৈরি করতে সাহায্য করেছে, এই বিশেষ করে সিঙ্গুরের ঘটনা বা নন্দীগ্রামের ঘটনা। কিন্তু সেই পরিপ্রেক্ষিতে যে ধরনের প্রচার অপপ্রচার হয়েছে, তার পটভূমিতে দাঁড়িয়ে যদি আমরা এই বিনিয়োগের চেহারাটা দেখি, সেটা কিন্তু আমি মনে করি না যে খুব একটা হতাশা ব্যঞ্জক। এবং শুধু তাই নয়, এই সময়কালে যে আর্থিক মন্দা, তার পরিপ্রেক্ষিতেও যদি আমি বিচার করি, তাহলেও দেখব যে পশ্চিমবাংলার ক্ষেত্রে কিন্তু পরিস্থিতিটা সেই দিক থেকে হচ্ছে যে অনেকটাই ইতিবাচক। হ্যাঁ, তার একটি প্রশ্ন হচ্ছে জেমস অ্যান্ড জুয়েলারি ব্যাপারে করেছেন। এটা মূলত আজকে যে অবস্থাটা তৈরি হয়েছে, এটা মূলত হচ্ছে যে সারা পৃথিবীতে যে মন্দা পরিস্থিতি তৈরি হয়েছে, এর একটা বড় প্রভাব পড়েছে আমাদের এই সোনার উপর অলংকার শিল্পে। তার কারণ হচ্ছে যে আমাদের এখানকার তৈরি অলংকারই হচ্ছে যে বিদেশের বাজারে ব্যাপকভাবে আমাদের রপ্তানি করতাম আমরা। ফলে সেই রপ্তানির বাজার যেহেতু সংকুচিত হয়ে গেছে, ফলে এখানে একটা বড় সংকট নেমে এসছে। তো আমরা অনেকদিন ধরেই চেষ্টা করছি যে আমাদের রাজ্যে এই শিল্পকে যাতে করে আমরা গড়ে তুলতে পারি, এবং তার জন্য আমরা কিছু কিছু প্রচেষ্টা, যেমন উনি বলেছেন মণিকাঞ্চনে যেমন আমরা করছি, তেমনি আমরা অন্য কয়েকটি বড় বড় প্রতিষ্ঠান যারা এই ধরনের শিল্পের সঙ্গে যুক্ত আছে, তাদের সঙ্গে আমরা চুক্তি করার দিকে যাচ্ছি, যাতে করে আমাদের এখানে তারা এই ধরনের শিল্পে ম্যানুফ্যাকচারিং ইউনিট তারা প্রতিষ্ঠা করেন। আমরা অনেকটা অগ্রসর হয়েছি, কিন্তু সাম্প্রতিক পরিস্থিতির কারণে কিছুটা হচ্ছে এই বিষয়ে শ্লথ আছে। তবে ওনাকে আমি এটা বলতে পারি যে এই বিষয়টা আমরা খুবই গুরুত্ব দিয়ে দেখছি, যাতে করে আমাদের রাজ্যে, কারণ আর একটু গুরুত্বপূর্ণ এই কারণে যে আমাদের রাজ্যে কিন্তু এই ধরনের কারিগরের সংখ্যা, শ্রমিকের সংখ্যা আমাদের রাজ্যে সব থেকে বেশি। গুজরাটে বা বোম্বেতে যারা কাজ করেন, তার একটা বড় অংশ হচ্ছে আমাদের বাংলার বাঙালি ছেলে মেয়ে কাজ করে। তাই এটা একটা প্রশ্ন। দ্বিতীয় যে কথা বলেছেন কল্যাণীর ছেলের, আমাদের একটি ছাত্র বলেছেন, সেটা ওনাকে আমি জানাই যে কল্যাণীকে ঘিরে আমরা কিন্তু একটা বড় পরিকল্পনা করেছি। বড় বড় আমরা একটা এডুকেশনাল হাব যদি আমরা বলি, তাহলে কল্যাণীকে ঘিরে আমরা তা করছি। কল্যাণী বিশ্ববিদ্যালয় আছে, কল্যাণীতে মেডিকেল কলেজ করছি। আপনারা জানেন কল্যাণীতে ভারতবর্ষের দ্বিতীয় কেন্দ্রীয় সরকারের যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, সেটা কল্যাণীতে তৈরি হচ্ছে। কল্যাণীতে ধীরুভাই আম্বানির নামে একটা বড় আইআইটি হচ্ছে, যেটা খুব গ্লোবাল স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হবে। এবং আমরা এটাকে ঘিরে আইটি এবং অন্যান্য নলেজ বেসড ইন্ডাস্ট্রি গড়ে তোলার একটা উদ্যোগ আমরা নিয়েছি। তার জন্য পরিকাঠামো তৈরি করার চেষ্টা করছি, সুতরাং আশা করি সেটা আমরা করতে পারবো। তৃতীয় যে কথাটা উঠেছে, সেটা দিল্লি থেকে বলেছেন, আমি তার উত্তর আগেই দিয়েছি। দুর্গাপুরে এটা বড় সমস্যা হবে না, কারণ দু একজন এরকম বলতেই পারেন যে আর একটু বেশি দাম পেলে তো সকলেই খুশি হবেন, কিন্তু এটা তো ওখানে তো এই প্রশ্ন উঠেনি যে প্রকল্পটি করতে দেব না। ওখানে হচ্ছে যে এই সমস্যাটাকে ভালো করে আমরা যদি ঠিক মতো করতে পারি, তাহলে মোটামুটি একটা সহমতে পৌঁছে গেছে, ওখানে জমি নিয়ে সমস্যা হবে না। আমি আপনাকে আগেও বললাম যে অন্য জায়গায় যেখানে আমরা প্রকল্প করছি, সেখানে তো আমরা জমি নিয়েছি এবং জমি নিয়েই তো প্রকল্প করছি। যেমন ধরুন টাটা মোটরসের এই প্রকল্প হয়নি ঠিকই, কিন্তু টাটা এবং হিটাচির যে জয়েন্ট ভেঞ্চারের টেলকন যে কারখানা, সেটা খড়গপুরে, যেখানে প্রথমে টাটা মোটরসের প্রকল্প হওয়ার কথা ছিল, ছোট গাড়ির প্রকল্প, পরে ওরা ওখান থেকে সরিয়ে নিয়ে আসেন সিঙ্গুরে। তো সেই প্রকল্পের জায়গাতে তো কারখানা হচ্ছে এবং নির্দিষ্ট সময়ে ঠিকভাবেই সে কারখানা হচ্ছে। তার সঙ্গে আশেপাশে ওখানে আমরা জমি নিয়েছি, বায়োটেকনোলজি পার্ক ওখানে আমরা গড়ে তুলব, তার প্রস্তুতি চলছে, অন্যান্য কারখানা ওখানে আসবে। সুতরাং আমাদের তো এই সব কারখানাগুলির কাজ চলছে। এর আগেও আমি এ কথাটা বলেছি, এখনো আমি বলছি যে